টোটাল ৯ দফা কীভাবে হয়েছে এটার তো একটা বেশ বড়সড় গল্প আছে কি, সেটাই শেয়ার করবো, কোথাও সেভাবে শেয়ার করা হয় নাই। মূলত আন্দোলন যখন মোটামুটি কঠিন দিকে যাচ্ছিল, আন্দোলন কঠিন দিকে যাওয়ার আগে থেকেই আমরা চিন্তা করছিলাম আন্দোলন যদি কঠিন কোনো ফেজে যায়, কেউ যদি আহত হয় বা হতাহত হয়, আমরা কীভাবে কী করতে পারি। আমাদের সাবেক সভাপতিদের নিয়ে একটা আমাদের গ্রুপ ছিল, যেখানে আমাদের সাবেক সভাপতিরা পরামর্শ দিতেন। এখানে এই যে আলী হাসান জুনায়েদ ভাই, রিফাত ভাই, মির্জা গালিব ভাই, সিবগাতুল্লাহ ভাই, আরও যারা মোটামুটি নন আননোন ফেস সবাই এখানে কানেক্টেড ছিল আর কি, সবাই যা জায়গা থেকে পরামর্শ দিতেন। তো দাবিগুলো কেমন হতে পারে এটার একটা রুট প্রিন্সিপাল গালিব ভাই এভাবে বলেছেন যে হচ্ছে পয়েন্টগুলো এমন হইতে পারে যে ফেসিবাদ, আওয়ামী লীগ ফেসিবাদ হয়েছে যেসব কারণে, যেসব শক্তিশালী ফ্যাক্টরের কারণে, ঠিক প্রত্যেকটা ফ্যাক্টর আমরা হিট করতে পারতে হবে, এমন ধরনের দাবিগুলো হওয়া উচিত। তো গালিব ভাই এই প্রিন্সিপালটা আমাদের সবার পছন্দ হয়। তো এখানে সাবেক সভাপতিরা যারা ছিল এবং আমরা যারা ছিল, প্রত্যেকে যার যার বিভিন্ন পয়েন্টগুলো দিত আর কি। তো এভাবে করে পয়েন্ট সাদিক বা যেটা করতো সবগুলো আবার মার্চ করে এখানে পেস্ট করতো। তো এভাবে করে প্রায় 10টা-11টা পয়েন্ট হয়, মোটামুটি 11টার মতো পয়েন্ট এখানে হয়। এই পয়েন্টটা হচ্ছে আন্দোলন ইন্টারনেট বন্ধ হওয়ার আগ পর্যন্ত আর কি। তো সাদিক ভাই ওইখান থেকে মাঝে মাঝে কিছু পয়েন্ট ওই আসিফকে পাঠাইছিল যে তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করো, যাতে করে আরও কয়েকজন সমন্বয়কে পাঠিয়েছে, তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করো, যাতে করে আন্দোলন কঠিন হলে আমরা অ্যাডভান্স কোনো মুভমেন্টে গেলে এই দাবিগুলো আমরা জানাতে পারি, দাবি না জানালে তো হবে না। তো এদিকে যখন যেটা আমরা চিন্তা করছিলাম সেটাই হয়েছে, 2-3 জন মারা যাওয়ার খবর শুনতেছে, লোকজন আহত হয়েছে, এমন করতে করতে 5-6 জন মারা গেছে, সারা দেশে মারামারির সংখ্যা সিরিয়াস লেভেলের। তো আমরা নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিয়েছি এখন আমাদেরকে সেই পয়েন্টগুলোই দিতে হবে, যে দাবিগুলো, যাতে করে আর কখনোই ফেসিবাদ দাঁড়াইতে না পারে। তো সাদিক আমাকে কল দিয়েছে, ফোন দিয়ে জানালো যে 9 দফার এই কী বলে পয়েন্টগুলো লিখতে হবে, দাবি দেওয়া লিখতে হবে, আপনি আসেন। তো আমি বাসা থেকে মোবাইলে এক নজরে সবগুলো পয়েন্ট স্ক্রল করে দেখি, যাতে আমি ভুলে না যাই, চেষ্টা করছি যাতে করে আমার মনে থাকে আর কি। তো মোবাইলটা রেখে চলে যায়, যেহেতু পুলিশ চেকিং করে, আবার ধরা পাওয়ার সম্ভাবনা আছে। গিয়ে আমার ওই বাসা থেকে, আমার যে বাসায় থাকতাম সেই বাসা থেকে এই অফিসে আসি, এখানে এসে টাইপ করার জন্য বসছি। এখানে আমি ছিলাম, আমার সাথে সিবগাতুল্লাহ ভাই ছিল, তারপরে মাহাদি আল মাহমুদ, যিনি আমাদের অঞ্চল তত্ত্বাবধায়ক তিনি ছিল, সমন্বয়কদের মধ্যে সহ সমন্বয়ক মোসাদ্দেক আলী ছিল, তারপরে মুতাসিম বিল্লাহ শাহিদি ভাই ছিল। তো আমি আসার আগে মুতাসিম বিল্লাহ শাহিদি ভাই আমাদের যিনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সম্পাদক, তিনি ইন্ট্রোটা লেখে ওই প্রেস রিলিজ শুরু দেবেন, একটা ইন্ট্রো আছে যে এই হত্যাকাণ্ড হচ্ছে, এতজন মারা গেছে, এটা সুতরাং আমাদের দাবি হচ্ছে, ইন্ট্রোটা উনি লেখে। তো কিছু পয়েন্ট মুসাদ্দিকের মাথায় আগে থেকে আছে, সে কিছু টাইপ করতে থাকে। তারপর আমি এসে আমার মাথায় যা ছিল সবগুলো পয়েন্ট মোটামুটি লিখে কোনোভাবেই একটা মনে করতে পারছিলাম না। কারণ হচ্ছে অর্ধেক লেখার পরে ওই নিচ থেকে ফোন আসে যে বাইকে আগুন ধরাই দিচ্ছে, আমাদের অফিসের নিচে বাইক ছিল। তো আমি তাড়াহুড়া করে অর্ধেক অবস্থায় দৌড়ে গিয়ে বাইকটা আবার নিচে সেফলি রেখে আবার এসে যেন পড়তে লিখতে বসছি, যেটুকু মনে আসছে লিখছি আর কি। লেখার পরে সর্বসাকলে 9টা পয়েন্ট হয়। তো পরে আমি বাসায় গিয়ে দেখি যে 2টা পয়েন্ট তো আমার মিসিং। তো যে 9টা পয়েন্ট আমার মাথায় ছিল, সেই 9টা পয়েন্টেই 9 দফা হয়। হ্যাঁ, টাইপ করা শেষ, তখন টাইপ করতে করতে এই ফাঁকে আবার আমাদের ওই টেলিভিশন মিডিয়ায় স্ক্রল আসছে 2-1 জন সমন্বয়কে কোড করে যে আন্দোলন শেষ, গভর্নমেন্ট দাবি মেনে নিচ্ছে, আন্দোলন আর চলবে না, শিক্ষার্থীরা এই টাইপের 2-1 জন সমন্বয়কে কোড করে নিয়ে আসছে। এই কঠিন অবস্থায় সাথে আব্দুল কাদেরকে অলরেডি কথা হচ্ছে। তো আব্দুল কাদেরকে বললাম, তোমার নামে আমরা 1 লাইনের একটা মেসেজ পাঠাচ্ছি টেলিভিশন স্ক্রিনের জন্য, যে আন্দোলন চলমান থাকবে, আমাদের সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে, এটা দুপুরের দেখে। তো আমরা সবগুলো মিডিয়া এটা পাঠাই ইনস্ট্যান্ট, যাতে করে ওই যে সমন্বয়কে কোড করে ডিজিএফআই বা এনএসআইয়ের যে গেমটা, সেটা মোটামুটি ভন্ডুল করা যায় আর কি। এটা মোটামুটি আমরা তখন ইনস্ট্যান্ট ট্যাকেল দিই, তখন ওই যে সমন্বয়কে কোড করা এই গেমটা থাকে না আর কি। তো পয়েন্ট লেখার পরে আমি আব্দুল কাদেরকে ফোন দিই। তা আব্দুল কাদেরকে ফোন দেওয়ার পরে আব্দুল কাদেরকে আমি প্রত্যেকটা পয়েন্ট পড়ে শোনাই যে এই এতগুলো পয়েন্ট লেখা হয়েছে, তুমি শোনো। তারপর কয়েকটাতে আমরা বি ভাগ করি আর কি। তার মধ্যে একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, অর পদত্যাগ করতে হবে। তো আমাদের পাওয়ার স্ট্রাকচার দুইটাই আমরা ভেবে রাখছি। আব্দুল কাদের বললো যে ভাই তাইলে আমাদের ছাত্রদের এখান থেকে এটা দিবেন না এটা দিবেন, আপনারা একটু ডিসকাস করেন বা এটা দেওয়া আমরা আবার বসলাম, এই যে আমাদের এই টিমটা, আমরা না তাইলে আমরা ওই যে ক্ষমা চাইতে হবে এটাই দিই। তারপর ছাত্র রাজনীতি নিয়ে ওর একটা আর্গুমেন্ট ছিল, ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে দাবিটা সেটা না থাকা। কিন্তু আমার আর্গুমেন্ট ছিল যে হচ্ছে রাজনীতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার দাবিটা থাকতেই হবে, এই জন্য যাতে, কারণ হচ্ছে আগের দিন আমাদের পরিকল্পনা, শিক্ষার্থীদের রেসপন্স, সবার পরিকল্পনার মতো মোটামুটি এই যে সারা দেশে অনেকগুলো ক্যাম্পাসে শিক্ষার্থীরা দায়িত্ব নিয়ে, রিস্ক নিয়ে ছাত্রলীগকে পিটায়া হল থেকে বের করে, সারা দেশে সবগুলো ক্যাম্পাসে। এখন যারা দায়িত্ব নিয়ে ছাত্রলীগকে পিটায়া হল থেকে বের করে দেয়, তাদের একটা সেফটি সিকিউরিটি ইস্যু থাকে। তো আমরা তখনও জানি না গভর্নমেন্ট ফলো করবে কিনা। যদি বাই চান্স গভর্নমেন্ট ফলো না করে,
ক্যাম্পাসে ছাত্রলীগকে আবার ব্যাক করে এদেরকে টর্চার করার সম্ভাবনা আছে। তো এদের সেফটিকে মাথায় রেখে আমরা চিন্তা করছি ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে দাবি সেটা ওই লেজুরবর্তী ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে দাবি সেটা 9 দফায় অ্যাড করা দরকার, যাতে করে এই এত সংখ্যক হাজার হাজার শিক্ষার্থী যে ছাত্রলীগকে পিটায়া ক্যাম্পাস থেকে বের করে দেওয়া, সন্ত্রাসীদেরকে বের করে দেওয়া যে কর্মসূচি, তারা যাতে সেফ ফিল করে, পরে তারাও কনভিন্স হয়, তারপর মোটামুটি সেও বলো যে ঠিক আছে তাহলে এটা থাকুক, তারপর এভাবে করে মোটামুটি চূড়ান্ত করে তারপর এখান থেকে বের হয়ে নেমে সাদিক ভাই ওদের থেকে অপেক্ষা করতে সেটা নেওয়ার জন্য নিয়ে তারপর এটা গেল আর কি। এ ছিল এই হাউসের গল্প। টোটাল 9 দফাটা মানে এস্টাবলিশড হওয়ার পিছনে অনেকগুলো স্টেজ পার হইতে হয় আর কি, বেশ কয়েকটা ধাপে পার হয়েছে। এই গল্পগুলো না জানলে আসলেই সত্যিকারে যারা কন্ট্রিবিউট করছে তাদের প্রতি ইনজাস্টিস হবে। আর তার মধ্যে একটা আপনি জেনে থাকবেন যে 9 দফা দেওয়ার পরে এখানে 8 দফা 9 দফার একটা ক্ল্যাশ আছে। তারপর প্রথম দিন মিডিয়াগুলোতে দেওয়ার পিছনে যখন প্রত্যেকটা মিডিয়াতে যেটা যাচ্ছিল সেইখানে আপনার হলো ওই ডিজে ফাইন্যান্সের লোকের একটা থামানোর চেষ্টা করতেছিল। এই প্রত্যেকটা গল্পগুলো কীভাবে আমরা ট্যাকেল দিয়েছি বা আমাদের টিম কীভাবে কাজ করেছে সেই গল্পগুলোই মূলত এবারে বলবো। আমাদের ক্যাম্পাসের তত্ত্বাবধায়ক ছিল ক্যাম্পাস শাখাগুলো মাহাদি আল মাহমুদ, যিনি একসাথে মিডিয়ার ম্যানেজমেন্টটা দেখার চেষ্টা করতেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী। তো আমাদের সাদিক ভাই যখন ওই টেক্সটগুলো কনফার্ম করে মোবাইলে SMS দেওয়ার জন্য যখন সেই ইনটেক্সট 9 দফাগুলো মোবাইলে নেয়, তারপরে মাহাদি ভাই ইনস্ট্যান্ট যেটা করছে যে 2টা মোবাইলে 1000 করে 2000 টাকা রিসার্চ করে ওনার মোবাইল থেকেও পাঠায় একসাথে বিভিন্ন জায়গায়। তারপরে তখন হচ্ছে আমরা প্রথম দফায় যখন এগুলো পাঠাচ্ছিলাম ওই দিন মোটামুটি মিডিয়াতে কাভার হয়েছে নিউজগুলো। কাভার হওয়ার পরে দেশীয় নিউজগুলোতে আর কি কাভার হওয়ার পরে যেটা আব্দুল কাদেরকে আমরা সাজেশন দিয়েছিলাম যে তুমি 15-20 মিনিটের জন্য একটা সিম অ্যাভেলেবল রাখবা, তোমার নাম্বারটা এখানে দিচ্ছি, তোমাকে কল দিলে তুমি বলবা হচ্ছে এটা আমি আব্দুল কাদের, এটা আমি দিচ্ছি। আব্দুল কাদের সেভাবেই করে সেইখানে, কিন্তু হাউসগুলোর প্রতি একটা কনফিউশন তৈরি হয় এটা যে পরের দিনও তো এভাবে নিউজটা আসবে না। তো এটা যদি কোয়েশ্চেন করে যে আসলে সত্য থেকে, তাহলে আমার ভিডিও বার্তা লাগবে। তো ওইখান থেকে একটা ভিডিও বার্তা আনার ব্যবস্থা করা হয়, এটা সাদিক ভাই সমন্বয় করে ওইখান থেকে নারায়ণগঞ্জের টিম পাঠায়, পেনড্রাইভে করে ভিডিও বার্তাটা আসে। তো এদিকে আমরা যখন ওই দিন ওই বিশেষ করে ATN নিউজ, ATN বাংলা, তারপর হচ্ছে কালবেলা, চ্যানেল 24 সব দিক থেকেই আমাদের সাংবাদিকরা যারা আন্দোলনে হেল্প করছিলেন তারা পাঠাচ্ছিলেন যে বলছিলেন যে আব্দুল কাদেরকে তো জঙ্গি হিসাবে ট্রিট করা হচ্ছে এখানে, আব্দুল কাদেরকে যেহেতু জঙ্গি ট্রিট করছে তো আপনাদের বিকল্প লোক দরকার। পরে আমরা ওই দিন থেকেই আবার বিকল্প লোক রেডি করার চিন্তা করি, আব্দুল রহমান মাসুদকে অ্যাপ্রোচ করে তাকে রেডি করা, যাতে করে আমরা বিকল্প লোক রাখতে পারি। এখন 9 দফাটা ইন্টারন্যাশনাল হাউসে কীভাবে গেল, 8 দফা 9 দফার গল্প যখন স্টার্ট হচ্ছে ওই দিনে দেখবেন যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু সমন্বয়কে জিম্মি করে মোটামুটি 8 দফার একটা দেওয়া হচ্ছে, যাতে করে কঠিন দাবিগুলোকে একটু সহজ করে শিথিল করে কোনো মনোযোগ ঘোরানো যায় কিনা। এখন যখন মিডিয়া হাউসের কাছে একসাথে 8 দফার দাবিও আসবে, সেটা আসবে একদম ভিজিবল 3-4 জন সমন্বয়কের হাত দিয়ে, এবং গভর্নমেন্ট এটা চাপে রাখবে। আবার দূর থেকে একজন যখন ফোন দেবে যে আমাদের 9 দফা, নিশ্চয় মিডিয়া ওই দূর থেকে ফোনটা রিসিভ করতে কষ্ট হবে, তাকে পারবে না। তখন আমাদের মনে এবং হয়েছেও পরের দিন অনেকগুলো পত্রিকা একসাথে এক জায়গায় 8 দফাও ছাপাইছে, আর জায়গায় 9 দফাও ছাপাইছে, এভাবে হচ্ছে। তো এই ট্যাকেল দেওয়ার জন্য আমাদের ওই দিনের একটা ঘটনা আছে। আমাদের প্রথম আলোর একজন সাংবাদিক, বাংলাদেশ একজন আমাদের মুভমেন্টের সহযোগিতা করছে এরকম সাংবাদিক, তিনি একটা অ্যাসাইনমেন্টের জন্য AFP-তে গেছিলেন। AFP-তে ওই তখন ওদের ইন্টারন্যাশনাল কানেকশন ছিল, যে কারণে ওইখান থেকে তথ্য পাবেন বলে মনে করে ওইখানে ওনাকে পাঠানো হয়। ওইখানে যাওয়ার পরে ওই টাইমে ওইখানে গিয়ে দেখেন আমাদের যে ফটোগ্রাফার যে শহীদুল আলম এবং ওনার ওয়াইফ রেহনুমা দুজনে ওখানে ছিলেন। আবার এখন যিনি প্রেস সচিব তখন AFP-তে থাকতেন আমাদের শফিকুল আলম। তো এই শফিকুল আলম, এদিকে ফটোগ্রাফার শহীদুল আলম, তারপর ওনার ওয়াইফ রেহনুমা, ওই টিমটা এখানে ছিলেন। তো ওনাদের কাছে এই প্রথম আলোর সাংবাদিক ওনাকে আমাদের মাহাদি আল মাহমুদ ভাই হচ্ছে উনি অ্যাপ্রোচ করে ইয়াটা পাঠায়, 9 দফার ইয়াকে ওনাকে নিশ্চিত করে পাঠানোর পরে উনি মোটামুটি বেশ অবাক হয়, যে খুশি, ওনারা চাচ্ছে মুভমেন্টে হেল্প করতে। তো ওনাদের যে টোটাল চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা নিয়ে ওনারা মোটামুটি এটা উঠে পড়ে যেভাবে হেল্প করা দরকার ওনার টিম হয়ে এটা যাতে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আসে সেই চেষ্টাটা করে। এবং আপনি এরপরে দেখবেন BBC-তে, ওয়াশিংটন পোস্টে, নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, AFP, রয়টার্স সব জায়গাতেই আসে। সব জায়গাতে যখন 9 দফা একদম নিউজ আকারে আসছে, এখন আপনি যতই 8 দফা দেশীয় নিউজে দেন না কেন, 9 দফা 8 দফা একটার সাথে একটা ভার্সেস করেন, তো এই টিমের সমন্বয়ে যখন ইন্টারন্যাশনাল নিউজে 9 দফা চলে আসে, তখন আপনি কিন্তু পরের দিন আবার দেশীয় পত্রিকা 8 দফাকে এস্টাবলিশ করতে পারেন না। এটাই ভেবে মোটামুটি এটা ট্যাকল দেওয়া গেছে আর কি। আর হাউসগুলোকে যখন কোয়েশ্চেন করে যে তোমাদের প্রমাণ কই, সেই প্রমাণ ম্যানেজ করার জন্য আমাদের এই কষ্ট করে আবার ভিডিও ফুটেজ লাগে। ভিডিও ফুটেজে পেনড্রাইভের বিশাল একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে আপনার আমাদের তখন
একটা পেন ড্রাইভে করে ফুটেজটা ওখান থেকে আনা হয় আগে নারায়ণগঞ্জ থেকে। আনার পরে মাহাদি ভাই যেটা করে ইনস্ট্যান্ট 35টা পেন ড্রাইভ কিনে, আবার ওনার কাছে আর কিছু পেন ড্রাইভ